আমি আসলে কথা বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছি। মানে আমি নিজে যেহেতু আসলে শেখ হাসিনার জুলুমের শিকার, আমি একটানা ১৫ দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছিলাম। অতিরিক্ত আরও ৩ দিন আমাকে আসলে শেখ হাসিনার পুলিশ আমাকে নির্যাতন করেছিল। ২০১৮ সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি সবার আগে অ্যারেস্ট হই। আমরা আমাদের শহীদ গোলাম নাফিসের মায়ের আহাজারি শুনলাম। আমরা এখানে যারা আছি আমরা সবাই আমাদের মায়ের বক্তব্য শুনে অত্যন্ত আবেগ আপ্লুত। আমাদের মা বলেছেন যে শেখ হাসিনার নাম শুনলেও তার ঘৃণা হয়। আমাদের প্রত্যেকেরই ঘৃণা হয়। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর যে জুলুম চালিয়েছে, এই জুলুমের একমাত্র শাস্তি তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করা। শেখ হাসিনা দেশে ফিরতে চায়, যে কথা আমাদের মা বললেন। দেশে সে ফিরবে কিনা জানি না, বাট আমি শেখ হাসিনাকে বলবো, আপনি দেশে ফিরে আসেন। আপনি বলেছেন যে আপনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। আপনি দেশে ফিরে আসেন, এদেশের জনগণ আপনার ন্যায় বিচার নিশ্চিত করবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ নাফিসদের জীবন দানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে, সেটি আমাদের মায়ের প্রত্যাশা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে রাষ্ট্রের পুনর্গঠন AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যথাযথ সংস্কার এবং একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র মানুষকে উপহার দেওয়ার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আলাপ করার সুযোগ হয়েছে, যাদের কাছ থেকে তাকে দেখার সুযোগ হয়েছে, তারাই শুধুমাত্র বলতে পারবে যে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি যেভাবে বিজয়ী হয়েছেন, জনগণ তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তিনি চাইলে রাজকীয় প্রটোকল নিয়ে তিনি চলতে পারতেন। তার জীবনযাত্রার মধ্যে যে পরিবর্তন, মানুষের সাথে আন্তরিকতা, মানুষের সাথে খুব সহজেই তাকে আপন করে নিতে পারার যে সক্ষমতা, শহীদ নাফিসের বাবা আমার পাশে রয়েছে। তার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল যে সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, সম্ভবত সরকারের পক্ষ থেকেই ২৬শে জুলাই ২০২৫ আমাদের আঙ্কেলের সেই তারিখ মনে আছে। তিনি আমাকে দেখে তিনি এগিয়ে এসে তার পরিচয় দিয়েছিলেন যে বাবা, আমি শহীদ নাফিসের বাবা। আমার মোবাইলে তার নাম্বারটা এখনো পর্যন্ত ওইভাবেই সেভ করা, যে শহীদ নাফিসের বাবা। আঙ্কেল আমাকে প্রায়ই কল দেন, কথা বলে। তিনি চান শহীদ নাফিসকে যে রিকশায় করে আনা হচ্ছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই রিকশা যাতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একবারের জন্য হলেও তিনি টাচ করে দেখেন। তো আমি আশা করি আমাদের মায়ের যে চাওয়া, সেটি ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমি শহীদ নাফিসের বাবা এবং মাকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যে সন্তান হারিয়েছে, সেই সন্তানকে ফিরিয়ে দেওয়ার সক্ষমতা তো আমাদের কারো নাই, কিন্তু এতটুকু মনে রাখবেন যে আমি রাশেদ খান আপনাদেরই একজন সন্তান। আঙ্কেলের সাথে যেদিন থেকে আমার পরিচয় হয়েছে, আমি চেষ্টা করেছি যাতে করে আঙ্কেল কখনো আমাকে ফোন দিয়ে কখনো নিরাশ না হন। কয়েকদিন আগে আমি তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেখানে আমার অফিস, সেখানে তাদেরকে আমি ডেকেছিলাম, তাদের কথাগুলো শুনেছি।
এবং তাদের যে কিছু প্রত্যাশা আছে সেটি পূরণ করার ব্যাপারে আমার জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা থাকবে। আমাদের আঙ্কেলের পক্ষ থেকে আমার কাছে একটি দাবি ছিল এবং এখনো পর্যন্ত আমি কাউকে আমার মানে সিল ব্যবহার করে সুপারিশ করি নাই। সর্বপ্রথম আমার জন্য এটা সৌভাগ্য যে আমাদের শহীদ নাফিসের বাবা, আমি এটার জন্য গর্ববোধ করি যে তার একটি সুপারিশ তিনি সচিবালয়ের গেট পাসের জন্য আবেদন করেছেন। সেই আবেদনপত্রে আমি সর্বপ্রথম আমার সেই সিলটা ব্যবহার করেছি। আমি সেদিনই বলেছিলাম যে এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমার জীবনের সর্বপ্রথম যে সুপারিশ সেটি একজন শহীদের বাবার জন্য। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে এই শহীদ পরিবারকে সাথে নিয়ে কাজ করতে পারি। তাদের খুব বেশি চাওয়া না। ওই দিন আমাকে বলেছিল শহীদ নাফিসের বাবা সহ যারা এসেছিল যে শহীদ পরিবারের পুনর্বাসন এবং বিশেষ করে 1000 থেকে 1500 মতন যারা অঙ্গহানি তাদের জন্য সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা, সেটি তাদের চাকরির ব্যবস্থা বা অন্য কোনো মাধ্যমে। তো ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, শহীদ পরিবারের পুনর্বাসন এবং একই সাথে যে সকল শহীদেরা তারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন আমরা যাতে তাদেরকে স্মরণে রাখতে পারি সেজন্য সেইভাবে এই শহীদের যে চাওয়া ছিল সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। এর পাশাপাশি যারা আসলে আপনার জুলাই যোদ্ধা আক্রান্ত হয়েছে, যাদের কারোর পা হারিয়েছে, কারোর হাত হারিয়েছে, কারোর নাক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সাথে একজন আছে আমার ছোট ভাই, তোমার নামটা বলো। অলিউল হাসান। ওর হাতটা দেখেন, এই যে ওর একটু এখানে আসতে দেন তো, ওর হাতটা দেখেন, জাস্ট হাতটা, এই হাতটা কিন্তু অচল। এবং তোমার চিকিৎসা কোন দেশে করেছিল? থাইল্যান্ডেও চিকিৎসা হয়েছিল, তবুও হাতটা ভালো হয়নি। এই যে দেখেন, অর্থাৎ অলিউল্লাহরা তারা কিন্তু অলিউল শহীদ মানে তারা শহীদ হয়নি, শহীদই তামান্না তারা ভোগ করে না, কিন্তু এই যে জীবিত থাকা অবস্থাও তারা কিন্তু দেখেন আমার কাছে মনে হয় যে তারা আল্লাহর প্রিয় পাত্র। তার এই হাতটা সে দেশের জন্য বিসর্জন দিয়েছে। ইন্টারিম সরকার ভাই সঠিক সময়ে চিকিৎসা না করার কারণে আমার এই অবস্থা। তো মানে তার সাথে আমার প্রায় কথা হয়। ওর একদিন ওর একটা স্বপ্ন আছে যে আমি যদি সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্ব পাই আমার গাড়িতেও উঠবে। তো ইনশাল্লাহ আজকে ওর ওই স্বপ্ন বাস্তবায়ন হবে।